জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর রাখবো, নেতার মার আর তাতেই বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। ব্যারাকপুরের ঘটনা। ব্যারাকপুরে বৃদ্ধকে খুনের অভিযোগে আটক নেতা। বাড়ির গা ঘেঁষে বেআইনি নির্মাণের অভিযোগ। ব্যারাকপুরে জমি দখল করে নির্মাণের অভিযোগ। প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধর। ছেলেকে বাঁচাতে গেলে বৃদ্ধকেও পরপর লাথি। হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা। কথা বলবো, অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, পরিবারের ঠিক কি অভিযোগ ছিল? দেখো, পরিবারের অভিযোগ হচ্ছে তার একেবারে তার নিজেদের বাড়ির পাশে আরেকটি বাড়ি নির্মাণ হচ্ছিল। সেখানে তারা কোনো রকম সরকারি নিয়মে তোয়াক্কা না করেই সেখানে তারা বাড়ি করছিল। সেই বাড়ি থেকে 1 ফুট দূরে, তাদের বাড়ি থেকে 1 ফুট মাত্র দূরে গ্যাপ রেখে তারা বাড়ি করছিল। প্রথম দিন থেকে তারা অবজেকশন দিয়ে আসছিল। 1 বছর আগেও তারা কিন্তু কোনোভাবেই সেই বাড়িকে আটকানো যায়নি। এই গত 7 দিন আগে তারা আবার একটি নর্থ ব্যারাকপুর পৌরসভায় উত্তর ব্যারাকপুর একটি অভিযোগ দায়ের করে যে সে বাড়ি নিয়ে। কেন সেখানে অভিযোগ দায়ের করা হলো, এই নিয়ে কিন্তু এই এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং তিনি পেশায় আইনজীবী, তাদের ডেকে পাঠান এবং তার দোকানের সামনে তিনি যার কি ইলেকট্রিকের দোকান আছে তার পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন, সেখানে গিয়ে তার বৃদ্ধ ছেলের সঙ্গে বচসায় জড়ায়। বৃদ্ধ ছেলেকে মারধর করে। সে সময় একেবারে ঠিক পাশেই তার বৃদ্ধর যে নিজের দোকান রয়েছে ইলেকট্রিকের দোকান, সেখান থেকে উনি বেরিয়ে আসলে 81 বছরের তুলসী অধিকারী, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়, তাকে লাথি মারা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এই লাথির আঘাত সহ্য করতে না পেরে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তার বাড়ির পাশে কিন্তু ক্যান্টনমেন্ট হসপিটাল, সেখানে ক্যান্টনমেন্ট হসপিটাল নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। এরপরেই কিন্তু ব্যারাকপুর ডিসি সেন্ট্রাল যিনি ইন্দ্রবদন ঝা আছেন, তিনি বলেন যে তাকে কিন্তু প্রবীণ ভট্টাচার্যকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওকে, রবীন ভট্টাচার্য আমাকে ডাকলেন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? তুই দালালি করতে এসেছিস? থাপড়া মারলো করলে বাবাকেও মারলো। রবীন্দ্রনাথ ভট্টাচার্য লাথি মারতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথি চালিয়েছে, লাথিটা মেরেওছে যেতে, বুঝলে? আমাকে বাবা বয়স 81 বছর। তারপরে লাঠির চোটে মারা গেল। কি লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে। দেখা যাক, আমরা চাইছি শাস্তি হোক। তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে, আমাকে কলার ধরে আমার মা বাবা তুলে খিস্তি দেয়, হ্যাঁ, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে খিস্তি দেয়। আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন, লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। নিশ্চয়ই আমি তাকে মারতে যাইনি। আরো একজন যাকে মেরেছে উনি সৌমেন, তার কাছ থেকেও সৌমেন মজুমদার, তার থেকেও জানতে পারবো। আমি বিচার করতেও যাইনি, আমি কিছু করতে যাইনি। আমি তো ওই এলাকার অপত্তির কাজ দেখাতে গেছিলাম। 100% মিথ্যা। যদি মিউনিসিপ্যালিটি কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ করতে থাকে সেটা বন্ধ থাকবে, সেটাকে আমি তো বলতে চাইনি যে এটা চালু করো, হ্যান করো, ত্যান করো। নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 23 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। একজন বয়স্ক ভদ্রলোক নাম তুলসী অধিকারী, তারপরে ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন, ওখানে কোথায় মারা যায়। আমরা আইনগতভাবে দেখছি এক্স্যাক্টলি কী ঘটনা হলো, ঘটনার পিছনে কী আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেইনড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা কবে হবে ভোট, এসব প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। কারণ এসআইআর শুনানি শেষ করতে আরো 7 দিন সময় চাইল মুখ্য নির্বাচনী আধিকারিক। আর এর জন্য তিনি দিল্লিতে চিঠিও দিয়েছেন। শুনানির কাজ পিছলে, ধাপে ধাপে সবই পিছবে, খুব স্বাভাবিক। পিছবে ভোটের দিনক্ষণ ঘোষণাও। ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন? কবে হবে ভোট? এইসব প্রশ্ন উঠছে কারণ শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর শুনানির কাজ শেষ করতে পারেনি কমিশন। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চেয়ে দিল্লিতে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও দপ্তর চায় শুনানির সময়সীমা বাড়ানো হোক 14 ফেব্রুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা বেরোনোর পর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে প্রায় 1 কোটি ভোটারের। রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানি সময় শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা সেদিন সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চাই সিইও দপ্তর। এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেডলাইনও পিছবে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন।
শুনানিতে বাড়তি সময় লাগলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেও দেরি হবে। তেমনটা হলে দেরি ভোটের দিন ঘোষণাতেও। এক্ষেত্রে কোনো ভোট শুরু থেকে ঘোষণা থেকে তা সম্পূর্ণ করা পর্যন্ত সর্বোচ্চ ৪৫ দিন প্রয়োজন। এক্ষেত্রে আমাদের রাজ্যের এই ফেব্রুয়ারির শেষে যদি সম্পূর্ণ বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তার ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে ভোটটা কবে হবে তা নিয়েই কিন্তু একটা সংশয় দানা বেঁধেছে। এটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি। এখন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, 3-4 দিন ইসিআই নেয়। আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, তো নিশ্চয়ই পিছবে। যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 7 দিন টাইম যথেষ্ট আছে। অনেকেরই প্রশ্ন, এসআইআর শুনানি শেষ কবে হবে? কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন? ভোটের দিন ঘোষণা হবে কবে? কবে হবে ভোট? নিউজ 18 বাংলা। এসআইআর এ ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সিইওর ব্যাখ্যা। 1999 সালের 2 নভেম্বরের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ, ডিএম, এডিএম, এসডিওদের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ব্যাখ্যা সিইও দপ্তরের। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে কিছুক্ষণ আগেই বিভিন্ন জেলা শাসকদের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে, যেখানে বলা হচ্ছে 1999 সালের 2 নভেম্বর রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা ছিল ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে, যেখানে 5 দফা গাইডলাইনের কথা উল্লেখ করা হয়েছিল, কেন ডোমিসাইল সার্টিফিকেট রাজ্য সরকার ইস্যু করেছে তার ব্যাখ্যা করা হয়েছিল, এবং তার পরবর্তীতে এই 1999 সালের 2 নভেম্বরের নির্দেশিকাকে সামনে রেখে পরবর্তী ক্ষেত্রে যে সংশোধনগুলি করেছিল স্বরাষ্ট্র দপ্তর এই ডোমিসাইল সার্টিফিকেটকে কেন্দ্র করে, সেই সার্টিফিকেটগুলি শুধুমাত্র গ্রহণ করা হবে এসআইআর এর জন্য। এবং অবশ্যই জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর, এই 4 কম্পিটেন্ট অথরিটি যে ডোমিসাইল সার্টিফিকেটগুলি ইস্যু করেছেন রাজ্য সরকারের গাইডলাইন মেনে, যে 5 দফা গাইডলাইন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের, সেটাও প্রকাশ্যে এনেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে যে ডোমিসাইল সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে সেগুলি এসআইআর প্রক্রিয়া গ্রহণ করা হবে। কেন এই ব্যাখ্যা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দিল, তার কারণ গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করার পর জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের সিইওকে নির্দেশ দেওয়া হয় যাতে তিনি এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আরো ব্যাখ্যা বিভিন্ন জেলা শাসককে দেন, এবং সেই অনুযায়ী এই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর, এই 4 জন যে ডোমিসাইল সার্টিফিকেটগুলি 1999 সালের 2 নভেম্বরের যে নির্দেশিকা এবং তার পরবর্তী ক্ষেত্রে যে সংশোধনী হয়েছে সেই নির্দেশিকাকে সামনে রেখে সেই আইন মেনে যে ডোমিসাইল সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে সেগুলি গ্রহণ করা হবে। ইআরও, এইআরওদের সেটা যাতে মানা হয়, তারা যাতে মানেন, সেটাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ফের মনে করিয়ে দিলেন। ওকে, আবেদনকারী বা তার বাবা মাকে 15 বছরের বেশি এ রাজ্যে থাকতে হবে। আবেদনকারী বা তার বাবা মার এই রাজ্যে স্থাবর সম্পত্তি থাকতে হবে। আবেদনকারী প্রাইমারি থেকে এ রাজ্যে স্কুল কলেজে পড়াশোনা করেছেন কিনা, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট তার দ্বারা সমর্থিত হতে হবে। আবেদনকারী এ রাজ্যে অফিস বা কোয়ার্টারে বা ভাড়া বাড়িতে বা নিজেদের বাড়িতে কতদিন ধরে আছেন, ডিআইবি রিপোর্ট এবং সুপারিশপত্র ও অন্যান্য সার্টিফিকেট এবং সুপারিশ গ্রহণযোগ্য। জেলা শাসকদের প্রতিরক্ষা এবং অন্যান্য আধা সামরিক বাহিনীতে নিয়োগের উদ্দেশ্যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এসআইআর এর ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য ঘোষণা কমিশনের। ডোমিসাইল সার্টিফিকেট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় দাবি শুভেন্দুর। ইআরওরা ভুল করলে সাসপেন্ড হতে পারেন বলে মন্তব্য তার। সেই ইআরওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। মানুষের কাছে যাওয়ার অভ্যেস বিজেপির নেই, তাই কোর্ট এজেন্সির কাছে দৌড়য়। কটাক্ষ করতে ছাড়ছেন না কুণাল ঘোষ। 1999 সালের যে অ্যাক্ট, তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, নট ফর অল। এবং এটা যদি ইআরওরা এইটা দেখে করেন, সেই ইআরওরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইআরওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব।
মানুষের কাছে ছাড়া, মানুষের দরবার ছাড়া বিজেপির নানা জায়গায় যাওয়ার অভ্যাস আছে। কখনো তারা বলবে কেন্দ্রে যাবো, জাতীয় নির্বাচন কমিশন ভোট করবে, কখনো বলবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কখনো সিবিআই ইডি পাঠাবে। শুধু মানুষের কাছে যাওয়া এইটা বিজেপি জানে না। ফলে শুভেন্দু বাবুরা কখনো বলবেন অমুক কোর্টে যাচ্ছি, অধিকার আছে, যাবেন। এসআইআর শুনানির ডেডলাইন পার, এখনো আপত্তি। পঞ্চায়েত অফিসে শুনানিতে আপত্তি কমিশনের। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা। দোলা ডেরেকের মামলায় হলফনামা কমিশনের। আর হলফনামায় ইটাহার, ফারাক্কা, চাকুলিয়ার ঘটনার উল্লেখ। মাইক্রো অবজারভার বিএলওরা ভয় পাচ্ছেন বলে দাবি। আগে পঞ্চায়েত অফিসে হিয়ারিং এর নির্দেশ সুপ্রিম কোর্টে। সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আর্জি কমিশনের। আগামীকাল মামলার পরবর্তী শুনানি। কমিশন বুঝতে পেরেছে যে বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে, কোন জায়গায় মাইক্রো অবজারভারকে থাপ্পড় মারা হচ্ছে, কোন জায়গায় ঢুকে গিয়ে হুজ্জুতি করা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী বা গুন্ডা বাহিনী যারা, তারা তো জানে যে এই অফিসগুলো আসলে পার্টি অফিস, পঞ্চায়েতের অফিসগুলো হচ্ছে পার্টি অফিস। তো স্বাভাবিক তারা গিয়ে সেখানে পার্টি অফিসে যেরকম আচরণ করে গুন্ডার মতো সেরকম আচরণ করছে। বাড়ির থেকে অনেক দূরে মানুষকে কাজকর্ম ছেড়ে, পেশা ছেড়ে তাদের সেখানে ডেকে আনছে, একসঙ্গে অনেক লোককে ডেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখছে, যাতে মানুষ বিরক্ত হয়ে ফিরে যায়। সেই ছুতোয় ওরা নাম কেটে দেবে। এগুলো সব চক্রান্ত। দুম করে একটা কেউ কিছু একটা করলো, সেটাকে ছুতো করে এটা হবে না, ওটা হবে না। এগুলো সব বিজেপির, যাতে কোনো রাজনৈতিক সুবিধা করে দেয়া যায়, ভোটার লিস্টে কারচুপি করা যায়, সেই জন্য এখানে করা যাবে না, দূরে করব, অমুক করব, এগুলো সমস্ত হচ্ছে গোলমাল পাকানোর খেলা। বিজেপি এলেই মহিলাদের ৩,০০০ টাকা। রামপুরহাটে সভা থেকে দাবি করছেন শুভেন্দু অধিকারী। ১লা মেতে মহিলাদের ৩,০০০ টাকার প্রতিশ্রুতি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতাও বাড়ানোর প্রতিশ্রুতি। ১০০ দিনের কাজের বকেয়া মিটবে দাবি শুভেন্দু অধিকারী। বাংলার কোনো পরিযায়ী শ্রমিক থাকবে না বলে দাবি। টাটা ফিরবে, কারখানা হবে, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী। পাশাপাশি এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল নেতাও। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, ১লা মে ৩,০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, সব ভাতার ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখবো। ১০০ দিনের কাজ তো দিল্লির আসবেই, বকেয়া টাকা তো পাবেনি, সাথে আমরা আরো ১০০ দিনের কাজ দেব। পরিযায়ী শ্রমিক থাকবে না, অন্য রাজ্য থেকে লোক কাজ খুঁজে এখানে আসবে, শিল্পের জোয়ার বইবে, টাটা ফিরবে, কারখানা চালু হবে। সব থেকে বড় কথা, তার মানে স্বীকার করে নিলেন যে ১০০ দিনের টাকা আমরা জেনে বুঝে আজকে রেখে দিয়েছি, গরিব মানুষের পেটে লাথি মারছি, বাংলাকে বঞ্চনা করছি। আমরা ক্ষমতায় আসলে তবে সেই বঞ্চনা বন্ধ হবে। আর সব থেকে বড় কথা, এতদিন তো লক্ষ্মীর ভান্ডারকে বলে দিয়েছেন ভিক্ষার দান, ভোটের জ্বালা বড় জ্বালা, বলে দিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, যদি জুড়েছেন ভাগ্যিস, তাহলে ৩,০০০ টাকা দেব। ওই যদি কোনোদিনই নদীর জলে ভেসে যাবে। এটাই আরে যা বাংলাকে জ্বালিয়েছেন, সেই আগুনেই পুড়ে মরবে বিজেপি। আইএসএফ করলে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। ক্যানিং পূর্বের বিধায়কের মন্তব্যে ব্যাপক বিতর্ক। আইএসএফ করলে সরকারি প্রকল্পের টাকাও বন্ধ। শওকত মোল্লার মন্তব্যে বিতর্ক তুঙ্গে। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি আইএসএফ নেতা। আমাদের এই ভাঙড় থেকে ৩টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই ৩টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। মঞ্চ থেকে নেমেও তার বক্তব্যে অনড় শওকত মোল্লা। দেখুন, বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তাহলে বিরোধী যারা করবে তারা সরকারি সুবিধা পাবে না। আমি মনে করি যে যারা চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের পাওয়া উচিত আছে বলে আমি মনে করি না।
শওকত মোল্লার এই বক্তব্যের পর হুঁশিয়ারি আইএসএফ এর, তার পাশাপাশি শওকত মোল্লার এই বক্তব্য দল সমর্থন করে না, মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। ক্ষমতা থাকলে করোনা মানে কোর্টের দস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন, আর সরকারি প্রকল্প আমাদের আইনের লড়াই লড়ে আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিতে পারলে আমরা দেবো, সে লড়াই আমরা লড়ব। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আস্থা ভরসা পুরোটা হারিয়ে ফেলেছে, যার কারণে উনি আতঙ্কের পরিবেশ তৈরি করছেন এবং মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করব। নওশাদ সিদ্দিকী যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে, এই মুহূর্তে 26 সালে আরো বিপুল ভোটে তিনি জিতবেন। সম্পূর্ণভাবে এটা ব্যক্তিগত মন্তব্য, দল এরকম মন্তব্য অনুমোদন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পের টাকা, সেই টাকা কোনো বর্ণ, ধর্ম, জাতি দেখে দেওয়া হয় না, সমস্ত মানুষের প্রাপ্য, মানুষের জন্য সেই সাহায্য চায়। এই রকম মন্তব্য আমরা অনুমোদন করি না। আর এবার দেখুন বিজেপি বিধায়কের কনভয় আর তাগিরে বিক্ষোভ। বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মালতী রাওয়া। দিনহাটার ভেটাগুড়িতে উত্তেজনা। বিধায়কের কনভয় ঘিরে কালো কাপড় স্লোগান। থানা ঘেরাও কর্মসূচিতে যাচ্ছিলেন বিধায়ক। দিনহাটা থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে থানা ঘেরাও কর্মসূচিতে যাচ্ছিলেন বিধায়ক। আর সেই সময় তার কনভয় ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, যদিও তৃণমূল বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করছে। আমরা কুচবিহার থেকে আসি, আমরা দেখলাম ভেটাগুড়িতে, সেই ভেটাগুড়িতেই তারা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানেটা কি? তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার যে এখানে প্রশাসন কি কাজ করছে। আমরা বলেছি যে আগামী দিনে যাতে এই সমস্ত কিছু ঘটনা না ঘটে, ভারতীয় জনতা পার্টি যাতে প্রোগ্রাম করতে পারে, সে ব্যবস্থা আপনাদের করতে হবে, প্রশাসনের দায়িত্ব নিতে হবে। আগামী দিনে যদি এই সমস্ত ঘটনা আবার ঘটতে থাকে, তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব। তো সুতরাং যতই চেষ্টা করুক না কেন, দিনহাটার মানুষ, সিতাইয়ের মানুষ আগামী 2026-এ ক্ষমা করবে না। বিক্ষোভ সাধারণ মানুষের, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে যেভাবে ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করছে এবং তাদেরকে হেয়ারিংয়ের নামে ডেকে তাদের হেনস্থা করছে এবং সমস্ত বৈধ ডকুমেন্টস থাকার পরেও হেয়ারিং হচ্ছে, তাদেরকে এইভাবে হেনস্থা করছে মানুষ, আর এগুলো মেনে নিতে পারছে না। আজকে ভেটাগুড়ি শুধু নয়, দিনহাটার সর্বত্র এই বিক্ষোভ চলছে। বিজেপির নেতা নেত্রীদের যেখানেই দেখা হবে তাদের কাছে আমরা কৈফিয়ত চাবো যে বাংলার মানুষকে আপনারা কেন হয়রানি করছেন। গোসাবায় দিলীপের মঞ্চে বিপত্তি। হঠাৎই নিচু হয়ে যায় মঞ্চের পাটাতন। গোসাবায় বিজেপির কর্মশালায় এই বিপত্তি। দেখুন সেই ছবি। দিলীপ ঘোষ তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি মঞ্চে ওঠার পরেই মঞ্চের পাটাতন বসে গেল। দিলীপের মঞ্চ বিপত্তিতে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এখানে কোনো হল মালিক আমাদের ভয়ে হল দিচ্ছে না। আমাদের পার্টি অফিস সমুদ্রের ধারে, সেখানে এক্সটেনশন করে কাদার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটা ডায়াস করা হয়েছিল। কাদার মধ্যে যেহেতু বাঁশ আছে, এখানে এটা ধেপে যায়। আমরা তো মঞ্চ নয়, সরকারটা ভাঙতে চাই, আর 26-এ সেটা হবে। আমরা তো মাটিতে বসে মিটিং করছি, ওর মতো বড় বড় তো ওই ফ্যাশন শো করি না ওদের মতো, কোটি কোটি টাকা খরচা করে। সমুদ্রের ধারে খুঁটি পুঁতে সেখানেই আমাদের কর্মী সভা হয়েছে। দিলীপ ঘোষের মঞ্চের নারকেল দড়ি সব খুলে রেখে দিয়েছিল সুকান্ত মজুমদার বা এদের শিবিরের লোকেরা। দিলীপ বাবুর কনভয়ে ডেকোরেটরের নিজস্ব লোক নিয়ে ঘোরা উচিত। উনি ওঠার আগে একদম সব ওই দড়ি দড়াগুলো সব দেখে নেবে, কারণ দিলীপ বাবুকে এই নতুন লবি, দলবদলু লবির যে লোকজন, তৎকাল লবির যে লোকজন, তারা পছন্দ করছে না। একটা স্পেশালিস্ট ডেকোরেটরের বিশেষজ্ঞ নিয়ে ওনার ঘোরা উচিত সভাগুলো। এগুলো সব বিজেপির ভেতরের লড়াই। জলপাইগুড়ির ছবি। করলা নদীতে মাছের মরক, ভেসে ওঠে প্রচুর মাছ। এর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুরসভা। আগামী 7 দিন করলার মাছ খেতে বারণ করা হয়েছে। নদীর জলে ভাসছে মরা মাছ। কোনোটা রুই কাতলা, কোনোটা সরপুঁটি, কোনোটা আবার কাঁকড়া।
এই মরা মাছ দেখতে রবিবার সকালে জলপাইগুড়ির করলা নদীর পাড়ে ভিড়। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে করলা নদী, মিশেছে তিস্তায়। এই করলা নদীতে রয়েছে নানা ধরনের মাছ। এমন একটি নদীতেই মাছের মড়ক। করলার পাড়ে মাসকলাই বাড়ি। রবিবার সকালে এখানকার বাসিন্দারা দেখেন নদীতে ভেসে উঠেছে মরা মাছ। স্থানীয়দের দাবি 2011 সালে এই করলাতেই মাছের মড়ক হয়েছিল। এবার সেই এক ছবি। নদীতে সকালবেলা আমরা যা দেখলাম মাছ সমানে ভেসে ভেসে উঠছিল। তা কি কারণে ভেসে উঠছে বুঝতে পারছি না, মানে কেউ বিষ পিস ফেলে দিয়েছে নদীতে, এই কারণেই মনে হচ্ছে। কি কি মাছ পাওয়া গেল? বোয়াল ছিল, আয়ের আছে, শালপুঁটি, বাইম, সব ভেসে ভেসে, সব বড় 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 বড়। এটা যে করেছে ভালো করে কাজটা। সকালে ঘুমের থেকে উঠে দেখি হঠাৎ করে মানে নদীর পাড়ে সবাই মাছ ধরাধরি করছে। 2011 সনে এরকম একটা বিষক্রিয়া মানে নদীতে দেওয়া হয়েছিল, আবার সেই 2026-এর মধ্যে এসে দাঁড়িয়ে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটা প্রশাসনের দিক দিয়ে একটু নজর দিয়ে দেখা হোক। করলা নদীতে কি কারণে মাছে মড়ক তা জানতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। আগামী 7 দিন করলার মাছ খেতে নিষেধ করা হয়েছে। সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে, প্রচুর মাছ মারা গেছে। তাই আমি বয়ালখানা বাজার, দিন বাজার, স্টেশন বাজার সবখানে নিজেই মাইকিং করে বলেছি আগামী 7 দিন কেউ লোকাল নদীর মাছ খাবেন। এবং আমি পুলিশকেও বলছি যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা হিনিয়াস ক্রাইম। করলার বিষক্রিয়ার মাছ যেটা বিভিন্ন বাজারে মিশছে, সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপর যদি কেউ খায়, সেই মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। করলার মাছ খেতে নিষেধ করে প্রচার চালায় জলপাইগুড়ি পুরসভা। চলে মাইকিং। নদীর মাছ কিনবেন না, কিনে খাবেন না, এবং বিক্রেতা বলছি কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না। জলপাইগুড়ি থেকে